অনেক সময় সংবাদকর্মীরা খবর জানাতে জানাতে নিজেরাও খবর হয়ে ওঠেন। আমার মনে হয় জুমা তাদের মধ্যে একজন। আপনাদের অনেকের মনে থাকবে সেদিন একটা বুলেট ছুটে এসেছিল, এই বুলেটটা যদি সেই মাথাটা শক্ত কিছু, বোধহয় আমার ধারণা এটা ফুটপাতের যে ডিভাইডার সেখানে এসে লেগেছিল। পাশে থাকা একজনকে ছুঁয়ে গিয়েছিল, তো ওই ফুটওভার ব্রিজের স্টিলের কোনো একটি অংশে লেগে সে পুনরায় আমাদের পাশেই পড়ে। এবং তার একটু আগে বোধহয় অন্য একটি বুলেট আর কারো জীবন সেখানেই কেড়ে নিয়েছিল। এবং এই ছবিটা যখন জুমা টেলিভিশনে দেখাচ্ছিলেন, তার কিছুক্ষণের মধ্যেই চ্যানেল 24 এর সম্প্রচার বন্ধ হয়ে গেছিল। এই ঠিক পেছনে আমাদের প্লে আউট কন্ট্রোল রুম, যেখান থেকে এই খবর আমরা পরিচালনা করে থাকি, প্রযোজক সেখানে থাকেন। এই পেছনে আমাদের, আমরা এটাকে বলি সেন্ট্রাল ডেস্ক, এখানে একদম ঝড় বয়ে যাচ্ছিল আসলে। এবং জুমা বোধহয় সেই মুহূর্তে ভাবছিলেন যে অনেক মানুষের চাকরি কি চলে গেল আপনার কারণে, সেরকম কি চিন্তা ছিল? এটা এক ভিন্ন দায়, কারণ সরাসরি সম্প্রচার টেলিভিশনে যুক্ত হওয়ার আগে আমাদের অনলাইনে সকাল থেকে চলছে, ঢাকার 8টি পয়েন্ট থেকে, ঢাকার বাহির থেকে। এবং সন্ধ্যা 6:21 আমার সেই লাইভে যুক্ত হওয়ার ক্ষণটিতে তার পূর্বে আগে পিছে নানা সময় কেবল মরদেহ এবং এই যে বর্বরতা, বিশ্বাস করতে কঠিন ছিল যে এটি আসলে মরণঘাতী কোনো অস্ত্র থেকে বের হয়। এবং এটি যখন হাতে আসে তখন এটি আমরা সরাসরি সম্প্রচারে, অর্থাৎ টেলিভিশন লাইভে যখন আমি দাঁড়াই এটি প্রদর্শন করি, এবং যেহেতু তখনই সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, এরপরের অংশটুকু সাধারণ মানুষকে বোঝানোটা খুব কঠিন, কারণ আমার কানের টকব্যাকটাই আমি শুনতে পাচ্ছি যে টেলিভিশনের সম্প্রচার বন্ধ। এখানে তো শুধু আমি নই, আমার 650 সহকর্মী রয়েছে, তাদের রুটি রুজি সব কিছুর দায়ভার তখন কাঠটাকে অনেক ভারী করে দিয়েছিল। এই দায়ভার কোনোভাবে কখনো কাউকে বোঝানো যাবে না যে আমি তো কেবল আমার দায়িত্বটাই পালন করেছি, যা দেখেছি একজন সংবাদকর্মী হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে সেটি তুলে ধরেছি। এর জন্য সম্প্রচার বন্ধ করে দেয়া কিংবা আমার সহকর্মীদের রুটি রুজির উপরে আঘাত আনা, রিজিকের উপরে আঘাত আনা, এটি এক ভয়ানক পরিস্থিতি। তবুও সেই মুহূর্তে আমার সহকর্মী নীল মাহবুব, তিনি পিসিআর থেকে এবং ফোনে নানাভাবে, যে মোস্তাফিজ ভাই, আলাদ ভাই আমাকে নানাভাবে কানে শুধু এতটুকু আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে তুমি ঠান্ডা থাকো, বেঁচে ফিরো। এবং এটা আমি খুবই অবাক ছিলাম যে আমার সাথে থাকা এত মূল্যবান সরঞ্জামাদি রয়েছে, সেগুলোর তোয়াক্কা না করে ওনারা বলছেন শুধু বেঁচে ফিরো তোমরা। একটু আগে নিচে চা খেতে খেতে গল্প হচ্ছিল জুমার সাথে যে কিভাবে সে সময় নীল মাহবুব একটার পর একটা রিপোর্ট তৈরি করে রাখতেন। জুমা যখন এসে মাঠ থেকে ফিরে সেখানে মোটামুটি ভয়েসটা রেকর্ড করে তারপরে সেগুলো সম্প্রচার হতো। এই যে সবাই একসাথে মিলে কাজ করা, এবং আপনি নিজেও সে সময় মাঠে থাকলেন, কখনো এখানে কখনো মাঠে, সেই সময়টা একটু যদি ফিরিয়ে নিয়ে যেতেন, আসলে কিসের মধ্যে দিয়ে গিয়েছিলাম আমরা এই চ্যানেল 24 এর সহকর্মীরা? মানে আজকে আমরা যখন আসলে এই ঘটনার স্মৃতিচারণ করছি তখন কিন্তু আমরা খুবই শান্ত আছি, মানে আমরা হাসছি, কিন্তু ওই সময় কিন্তু এরকম একটা ব্যাপার ছিল যে আমাদের রাত ছিল না, আমাদের দিন ছিল না, আমাদের ঘুম ছিল না, আমাদের খাওয়া ছিল না, এবং সবসময় কিন্তু একটা শঙ্কা আমাদের ভিতরে কাজ করতোই, কারণ আমাদের যে রিপোর্টাররা আসলে বাইরে গেছে, কারণ আমরা তো তখন জানি যে রাস্তার অবস্থাও আসলে ভালো না, মানে সেখান থেকে কিন্তু আক্রমণ হচ্ছে। তো সেই শঙ্কাটাও কিন্তু এই নিউজ রুমের ভিতরে থেকে আমরা যারা সমন্বয় করছিলাম আমাদের ভিতরে সবসময় থাকতো। এরপর তো আছে যে যখন আমাদের সম্প্রচার বন্ধ হয়ে গেল, এবং এই সম্প্রচার কিন্তু আমাদের একাধিকবার বন্ধ হয়েছে এই যখন আন্দোলন চলছিল, গণ অভ্যুত্থান চলছিল, এবং সেই সময় কিন্তু সরকারি যে একটা রক্তচক্ষু, সেটারও কিন্তু একটা দাপট ছিল। এই গল্পটা কিন্তু আমরা খুব একটা বলতে পারিনি, মানে কিভাবে হতো এই যে চাপগুলো আসতো, সরকার আসলে কি করতো, কারা করতো? মানে সরকারের পক্ষ থেকে তো আসলে আমাদের যারা কর্তা ব্যক্তি ছিল তাদের কাছে ফোন আসতো যে এই নিউজটা হয়তো চালানো যাবে না, বা ওই সরকার বলতে কি সুনির্দিষ্ট করা যায় যে সরকার বলতে কারা, ডিজিএফআই নাকি? হ্যাঁ, সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আছে সেখান থেকে আসলে এগুলো আসতো। কিন্তু তারপরও আমরা চ্যানেল 24 আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে কিন্তু আমরা সত্য বলতে কিন্তু পিছু পা হইনি, এবং যার ফলেই কিন্তু আমাদের উপরে এই আঘাতগুলো এসেছিল যে আমাদের চ্যানেল বন্ধ করে দেওয়া হলো, মানে কখনো আধা ঘন্টার জন্য, কখনো 1 ঘন্টার জন্য। কিন্তু তখনও আমরা দেখেছি যে অন্য যে চ্যানেলগুলো তারা কিন্তু একদিন আমরা 7টার নিউজ কিন্তু একদম 7টার সময় শুরু করেছে, কিন্তু
4 আগস্ট, কিন্তু ওই দিন আমরা দেখেছি যে অন্য টেলিভিশনগুলো যেখানে আসলে ফোন গিয়েছিল তারা কিন্তু 7টার নিউজ একদম 7টার সময় তুলে ধরতে পারেনি। এবং ওই সময় কিন্তু একটা কথা ছিল যে কোনো ধরনের গুলি, কোনো ধরনের আন্দোলন, মিছিল, মানে এই ফুটেজগুলো আসলে দেখানো যাবে না। তখন কিন্তু তুহিন ভাই ছিল, কচি ভাই ছিল, তালাত ভাই ছিল। আমরা তখন চিন্তা করলাম যে যেহেতু এটা দেখানো যাবে না, কিন্তু এটা তো বলা যাবে। তখন আমরা আমাদের সেই রিপোর্টারগুলোকে আমরা কিন্তু চ্যানেলে নিয়ে আসলাম এবং এই চ্যানেলের বিভিন্ন কর্নারে, বিভিন্ন প্রান্তে তাদেরকে দাঁড় করালাম। যে ধানমন্ডি 27-এ ছিল তার কাছে নিউজ প্রেজেন্টার চলে গেল যে ধানমন্ডি 27-এর অবস্থা কী ছিল। আমরা হয়তো গুলি দেখাচ্ছি না, আমরা হয়তো হত্যা দেখাচ্ছি না, কিন্তু আমরা মৌখিকভাবে বলছি। মানে সরকারের যে রক্তচক্ষু ছিল সেটাকেও আমরা আসলে উপেক্ষা করার সাহস কিন্তু সেই সময় দেখিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে যদি আসলে এই পট পরিবর্তনটা না হতো, তো সবার আগে মানে এই যে গণভবন কিংবা সংসদ ভবনের যে সিচুয়েশনটা হয়েছে সেটা আসলে এই চ্যানেল 24-এর হতো। আজকে এখানে আমার প্রযোজককে একটু অনুরোধ করব, কারণ আমরা যাদের কখনোই দেখাতে পারি না তারা বোধহয় আমাদের ক্যামেরার পেছনে যারা, আমার মনে হয় ক্যাম 4 যেটা আমাদের ক্রেন ক্যামেরা, সেটাতে আমরা দু একজন ক্যামেরা পার্সনকেও দেখাতে পারি। আমার একটা গল্প আজকে খুব বলতে ইচ্ছে করছে, কারণ তখন ওই সময়ে একটা সময় ছিল যে রাত্রে যখন টক শো করতে আসছি তখন স্ক্রিনের কোনো প্রতিবেদন থেকে কিছু দেখাতে পারছি না, কারণ যেমন বলছিলেন যে ছবি দেখানোর সুযোগ নেই। তখন আমি আমার ক্যামেরা পার্সন ভাইরা যারা ছিলেন সে বললাম যে ভাই আমি পত্রিকা পড়বো আজকে, এবং তারা তখন সবাই একসাথে এসে বলছিলেন যে কিভাবে সেটা দেখানো যায়। এই যে ক্যামেরাতে আপনারা এখন ছবি দেখছেন এই ক্যামেরাটাই তখন আমরা বোধহয় ব্যবহার করেছিলাম যে ঠিক ওপর থেকে পত্রিকাটা দেখানোর জন্য। এবং যখন পত্রিকা পড়ছি তখনও কিন্তু ফোন বেজে চলেছে আমাদের যারা চ্যানেলে, তালাত ভাই সে সময় আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর তালাত ভাইকে বারবার ফোন করা হচ্ছে যাতে এই পত্রিকা পড়াও বন্ধ হয়। জুমার কাছ থেকে আরেকটু বিস্তারিত শুনতে চাই, আরো কোনো একদিনের গল্প। একদিনের গল্প বলতেই হয়, যখন পুরো দেশ কিংবা বিশ্ব দেখছেন যে হেফাজতে থাকা 6 সমন্বয়ক আন্দোলনকে প্রত্যাখ্যানের একটি ভিডিও চিত্র, যেটি তৎকালীন ডিবি প্রধানের কার্যালয় থেকে চ্যানেলগুলোকে কিংবা গণমাধ্যমগুলোকে সার্ভ করা হয়েছে, সেটি প্রচার করতে হবে। এবং সেই চিত্রটা আমরা দেখেছি, সেটি মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে অনলাইন পোর্টাল সবাই কিন্তু সেটিকে প্রচার করেছে, যে যে যতটুকু পেরেছে যে এটি প্রত্যাখ্যান করে নিয়েছে সেই ছোট্ট কয়েক সেকেন্ডের ভিডিওটি দিয়ে। কিন্তু সেই দিন আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ এবং মাহিন সরকার, যারা আত্মগোপনে থেকে মূলত আন্দোলনটিকে পরিচালিত করছিল, সাদিক কায়েম রয়েছে, ফরহাদ রয়েছে, নাসির রয়েছে ছাত্রদলের, তারপরে রাকিব রয়েছে, এই যে তাদের কোঅর্ডিনেশনটা, তারা জানালো যে তারা এটার সাথে ঐক্যমত নয়। এই যে ঐক্যমত নয়, এটি তুলে ধরাটা আমাদের জন্য কিন্তু তখন চ্যালেঞ্জ ছিল, এবং আমরা এটি আসলেই তুলে ধরেছি। আমরা অন্যদের মতো স্ক্রল চালাইনি যে আন্দোলন প্রত্যাখ্যান করে নিয়েছে, কারণ আমাদেরকে ক্রস চেক করে আসল তথ্যটা দিতে হবে। আমরা 10টা নিউজ, আমার এখনো মনে আছে, প্রেজেন্টার ছিলেন দৃষ্টি আপা, এবং তিনি পড়ছিলেন যে প্রত্যাখ্যান, হেফাজতে থাকা 6 সমন্বয়কের প্রত্যাখ্যান করা ভিডিও প্রকাশ, এবং বাইরে থাকা সমন্বয়করা বলছেন আন্দোলন চলবে। এটার পরপর যেই চাপটা সরাসরি প্রতিষ্ঠানের উপর পড়েছে, এটা ভয়াবহ। কারণ কেউ আসলে কোনো একটি গণমাধ্যমকে কুক্ষিগত করতে পারে না, কিন্তু সরাসরি চাপ দেওয়া হয়েছে যে আপনারা কোথায় পেলেন, কি করে আপনারা বলছেন। সৌভাগ্যবশত সেই দিনই ঘটনা যতক্ষণে বা সেই সংস্থার লোকজন এসে আমাদেরকে যে এখনই চ্যাংদোলা করে নিয়ে যাবে অবস্থা, তখনই সৌভাগ্যবশত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সে একটা পেন ড্রাইভ দিয়ে পাঠায়, যে পেন ড্রাইভ, এবং সেটা প্রমাণ করা যায়। Yes. আর এই গল্প আসলে শেষ হওয়ার নয়, আরো সারাদিন বোধহয় করা যায়, কিন্তু আমার প্রযোজক বলছেন এখন এই পর্যায়ে এই আলাপটা শেষ করতে হবে। অনেক ধন্যবাদ জুমাতুল বিদা, নীল মাহবুব, আপনাদের দুজনকেই। এবং আরো বেশ কিছু গল্প আমরা করব, আরো এরকম অতিথিদের নিয়ে আসবো যারা তাদের গল্পগুলো বলবেন।